সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন আজ গাজী রাকায়েত এবং আরেফ সৈয়দ। আপনাদের দুজনকেই স্বাগত সময় সংলাপে। আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আমাদের বিজয়ের ৪৪ বছরের জায়গায় আমি বলতে চাই যে আমরা তো মুক্তিযুদ্ধ পরবর্তী সময় নানাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে চেষ্টা করা হয়েছে, জানানোর সেই প্রক্রিয়া এখনো চলছে। বিজয়ের যে গৌরব গাথা সেটা বলার চেষ্টা হচ্ছে এবং সে বলতে যে অনেক মাধ্যম আছে। রাকায়েত ভাই, আপনার কাছে আগে যাবো যে মাধ্যম একটা হচ্ছে চলচ্চিত্র, সেই জায়গা থেকে আমরা কতটা জানাতে পারছি। চলচ্চিত্র খুবই শক্তিশালী একটা মাধ্যম এবং মুক্তিযুদ্ধের ছবি যে হচ্ছে না আমি তা বলবো না, হচ্ছে। প্রতি বছরই সরকারের অনুদান দিচ্ছে অনেক ছবি, কিন্তু মাধ্যমটার অবস্থাটা কি আছে এখন? সেটা যদি মানে মাধ্যমটা মানে কি, আমি বলছি চলচ্চিত্রের যে প্রকাশটা, আমি যেখানে গিয়ে ছবিটা দেখব সেই জায়গাতে বিশাল একটা ঘাটতির মধ্যে আছি আমরা। যেমন আপনারা জানেন যে যেখানে ২-৩ হাজার মতো সিনেমা হল প্রেক্ষাগৃহ ছিল মানে বাংলাদেশে, সেখানে এখন সেটা ৩০০-এর নিচের দিকে নেমে যাচ্ছে। এরকম প্রতিদিনই কোথাও না কোথাও কোনো হল বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমি শুধু এটুকু বুঝি যে, আমি সবসময় বলি যে অনেকে পাইরেসি নিয়ে কথা বলে, অনেকে ছবি বাইরে চলে যায়, এরকম নানা রকমের অভিযোগ আছে। আমি যদি পার্শ্ববর্তী দেশের কথা দেখি, যে ওদের চলচ্চিত্র যেদিন রিলিজড হয় তার 10 দিন 5 দিনের মাথায় আমরা কিন্তু ডিভিডিগুলো পেয়ে যাই, ওদের দেশেও পাই। কিন্তু তারপরও আপনার ওদের সিনেমা হলে মানুষ ভিড় করে দেখে কেন? কারণ হচ্ছে সিনেমার একটা জাদু আছে। একটা হচ্ছে স্ক্রিন, দেখতে অসাধারণ লাগে। 2 নম্বর তার মিউজিক মানে সাউন্ড সিস্টেম, এবং আরেকটা হচ্ছে অডিটোরিয়ামের পরিবেশ। এই তিনটা আমাদের চলচ্চিত্র দেখার প্রতি একটা অ্যাট্রাকশন জায়গা, আয়োজক। এবং আপনি এর সাথে যদি ফিল্মের যে ইমোশনটা সবকিছু মিলে যখন আপনি এই ছবিটা দেখবেন, এইটা আপনার ভিতরে যে প্রভাবটা বিস্তার করবে, সেটা আপনি 200 টাকা কেন, যে কোনো টাকা দিয়ে আপনি দেখবেন। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যে মুক্তিযুদ্ধের যে চলচ্চিত্র, আমি যদি খুব ভালো চলচ্চিত্র নির্মাণ করি, সেই চলচ্চিত্র যদি টেলিভিশন বাক্সের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এবং সেই চলচ্চিত্র যদি আমি আমাদের সাধারণ দর্শক থেকে শুরু করে স্কুল কলেজ সর্বস্তরে ওটা পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু এই চলচ্চিত্র মাধ্যম বলতে যেটা বোঝায়, সেটা নামে মাত্র একটা মাধ্যমই থেকে যাবে। এবং তাই আছে। মানে ৭১ পরবর্তী সময় তো অনেক চলচ্চিত্র হয়েছে মুক্তিযুদ্ধকে নিয়ে। সেই জায়গায় মুক্তিযুদ্ধ কিভাবে এসেছে, বিজয় কিভাবে এসেছে? মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে বা একজন ফিকশন মেকার হিসেবে আমি যদি বলি, আমার একটা খুব জেদ ছিল যে আমি মুক্তিযুদ্ধের উপর কোনো কিছু বানাবো না। এর কারণ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়টি মনে হয় এখনো স্বাধীনতা লাভ করেনি। আমি যে চলচ্চিত্রটি বানাবো সেটা আজকের সরকার সেটা অ্যালাউ করলে পরবর্তী সরকার এসে সেটাকে বন্ধ করে দেয়। যদি তাই হয়, তাহলে আমার মুক্তিযুদ্ধ সত্যিকার অর্থে স্বাধীনতা লাভ করলো কি? তার মানে আমি বানাতে পারবো, আমি 1 কোটি 2 কোটি টাকা ইনভেস্ট করব, আমি তো ভয় লাগবে দেখাতে পারবো। হ্যাঁ, কারণ আমাদের কাছে সরকার কনসেপ্টই ভুল। গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। কিন্তু আমরা দেখি গভর্নমেন্টকে টুকরো টুকরো হতে, আমরা এর গভর্নমেন্ট বলি, এর গভর্নমেন্ট বলি, এর গভর্নমেন্ট বলি, যার কারণে যেটা হয়েছে যে মুক্তিযুদ্ধের যে চলচ্চিত্রের যে জায়গাটা, যেমন বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু নিয়ে কোনো ইস্যুতেই তো কন্ট্রাডিক্ট থাকার কথা না। এবং কতগুলো ইস্যু আছে, যেমন আমাদের আজকে যেমন রাজাকারদের ফাঁসি হচ্ছে, বা যে ইস্যুগুলো আমাদের মুক্তিযুদ্ধে যেগুলো এখনো অমীমাংসিত, সেই অমীমাংসিত ইস্যুগুলো যখন একদম সর্বসম্মতভাবে এই বাঙালি একমত না হবে, সে পর্যন্ত কিন্তু এই মুক্তিযুদ্ধের সত্যিকারের মুক্তিটা পাওয়া মুশকিল। সেই ক্ষেত্রে যেটা হয়, অনেকে চলচ্চিত্র বানাতে গিয়ে বঙ্গবন্ধুকে আনার প্রয়োজনীয়তা বোধ করলেও বঙ্গবন্ধুকে আনছেন না, মানে অনিবার্যতাকে অস্বীকার করছে। সো আমার কথা হচ্ছে যে আগে এই জায়গাটা যদি ঠিক না হয়, তাহলে আমার মনে হয় না মুক্তিযুদ্ধকে আগে স্বাধীনতা হতে হবে। আরিফ সৈয়দের পর্যবেক্ষণ কি? দর্শক হিসেবে যদি আমি অবজারভেশনের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমার কাছে মনে হয়েছে, মানে যখন ছোটবেলা থেকে বড় হয়ে উঠছি, যে অনেক একটা সময় কিন্তু মানে মুক্তিযুদ্ধের কোনো মানে ওরকম ভিজিবল, কি বলবো, রিপ্রেজেন্টেশন বা হ্যাঁ ওরকম কোনো ছবিও ছিল না। এক্স্যাক্টলি, সেটা একটা ভালো একটা সময় মোটামুটি বলতে গেলে ছিল না রিপ্রেজেন্টেশনটা। কিন্তু এখন পজিটিভ সাইড হচ্ছে গত 10-15-20 বছরে ইজিলি ওটা হ্যাজ চেঞ্জড ফর দি বেটার।
সো সেটা একটা পজিটিভ সাইড আমার একটা বেসিক ইয়াং ভিউয়ার্স অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে। মানে বিষয়বস্তু মুক্তিযুদ্ধের যে বিষয়গুলোকে নেওয়া হচ্ছে সেগুলো একটু মানে হ্যাঁ, অন্য বিষয় যেগুলো আগে এই বিষয় নিয়ে করা হয়নি হয়তো। জি 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 এক্স্যাক্টলি। এবং তারপরে হচ্ছে যে কি টাইপের মানে ভাই যেগুলো বললেন ওগুলো তো খুবই ভ্যালিড পয়েন্ট, যে আমাদের সিস্টেম অথবা লজিস্টিক্যাল যে ইস্যুসগুলো বা আইডিওলজিক্যাল যে ইস্যুসগুলো সেগুলো তো অবভিয়াসলি, সো ওটার পাশে যদি আমি একটু জাস্ট এতটুকু অ্যাড করতে পারি যে 2 নম্বরে বলবো যে কন্টেন্ট অফ দ্য মুভিজ, চলচ্চিত্রের যে মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো, মুক্তিযুদ্ধের অনেক প্রেক্ষাপট থাকতে পারে। সো প্রথম সাধারণত আমার মনে হয় এখন আমরা যে ফেজে আছি যে ম্যাক্রো সেন্সে মানে একটা ছবিকে ডিফাইন করা বা প্রেজেন্ট করা মনে হয় এখনো আমাদের মানে কমপ্লিটলি সাকসেসফুল হয়েছে কিনা এখনো আমি ঠিক শিওর না, বাট ওই উদ্যোগটা মনে হয় এখনো চলছে। একটা বড় ক্যানভাসে দেখা, হ্যাঁ বড় ক্যানভাসে মানে ওই আসলো আমাদেরকে অ্যাটাক করলো, আমরা তাড়িয়ে দিলাম, জয়ী হলাম, অবভিয়াসলি অ্যাজ ইজ এ ফ্যাক্ট ঘটনা অনুযায়ী সেটাই দেখানো উচিত এবং দেখানো হচ্ছেও। সো সেটা একটা বড় মাপের মনে হয় একটা কি বলবো রিফ্লেকশন চলচ্চিত্রে আছে। মুক্তিযুদ্ধ তো অনেক বিষয় নিয়ে অনেক দৃষ্টিভঙ্গি আছে। এক্স্যাক্টলি, ওটার আশেপাশে অনেক খুঁটিনাটি অনেক কিছু অনেক হয়েছে, চরিত্র ছিল এখানে। এক্স্যাক্টলি। সো সেইগুলো যদি আস্তে ধীরে আমরা উঠে আনতে পারি। একদিন আপনারা কিভাবে মুক্তিযুদ্ধকে এনেছেন? মোরশেদুল ইসলামের নেক্সট চলচ্চিত্র, হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বিত খুবই সুন্দর একটা গল্প, ওটার নামও অনিল বাগচির একদিন, এবং রবি নিবেদিত এবং বেঙ্গলের প্রোডাকশন, যেটা ডিসেম্বর 11 তারিখ, একটু সরি ফর দ্য প্লাগ ইন বাট বলে দেওয়া উচিত, ডিসেম্বর 11 তারিখ রিলিজ পাচ্ছে বাংলাদেশে সবখানে। সো মুক্তিযুদ্ধের ছবি, এই জন্য আমি এটা প্রায় অনেক যতটুকু ইন্টারভিউতে যাই আমি বলি যে এটা হচ্ছে 1 নম্বর লিস্ট ভায়োলেন্ট ওয়ার ফিল্ম। যুদ্ধের মুক্তিযুদ্ধের ছবি মানে আমরা হয়তো ভাবি যে মানে কামান টামান হইচই বড় ক্যানভাস সিন, এটা কিন্তু ওটা ওই জিনিসটা না। যুদ্ধের ছবি থাকবে, এটা ওটা না, এটা মুক্তিযুদ্ধের একটা খুব স্পেসিফিক একটা অ্যাঙ্গেলকে নিয়ে আমরা এই ছবিটা বানিয়েছি। এবং ওই ব্যাপারে ভাই আপনি যদি না, আচ্ছা ভাই বলেন। আমার কাছে অনিল বাগচির একটা দিন যেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বড় যে ক্রিমিনাল যারা, তারা কিন্তু অ্যাভয়েডেড, এবং তারা হচ্ছে পাক সেনাবাহিনী, এবং তারা এখন পর্যন্ত আমাদেরকে কোনো সরি বলেনি। এবং আমি জানি যে সার্ক ফেস্টিভ্যালে গেরিলা যখন হচ্ছিল তখন পাকিস্তান যে ছিলেন প্রতিনিধি, তিনি এটার প্রতিবাদ করেছেন যে বাংলাদেশে নাকি কোনো যুদ্ধই হয় নাই। তো এরকম আর কি অবস্থাটা আছে। সেই ক্ষেত্রে আমার এই অনিল বাগচির একদিনে আমার এখানে মূল ভিলেন যে সে হচ্ছে পাক বাহিনী, তো এখানে পাক বাহিনীর মানে বর্বরতাটা খুবই স্ট্রংলি আসছে, এবং এটা আরেকটা অ্যাঙ্গেল থেকে মুক্তিযুদ্ধকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মোর্শেদ ভাইয়ের এই ছবিটির যুদ্ধের পটভূমিতে যেটা হয় যে হিউম্যানিটি বিষয়টি এবং মানবিকতার বিষয়টি, এবং সবচেয়ে দেখা গেল যে এই ছবিতে আমরা সাধারণত এই ছবিটি খুব নির্মাণের জায়গা থেকে খুব দুরূহ একটা কাজ আমি যদি বলি, তো সেই ক্ষেত্রে মনে করেন কতগুলো জিনিস আমরা নির্মাতা হিসেবে দূরে থাকি, যেমন বৃষ্টি দৃশ্য অ্যারেঞ্জ করা, ট্রান্সপোর্টেশন, এটা একটা কঠিন ব্যাপার ম্যানেজ করা। আরেকটা কঠিন ব্যাপার হচ্ছে শিশু শিল্পী যদি থাকে, তারপরে আবার যুদ্ধ, এবং এই সব কিছু এই ছবির মধ্যে ছিল একসাথে। এবং একটা জার্নি, যেটা অনিলের জার্নি, এই ছবি মানে অনিলের জার্নি, এবং বাসের যাত্রা, এটা হুমায়ুন আহমেদের অসম্ভব চমৎকার একটি কাহিনী, এবং সেটা মোর্শেদুল ইসলামের হাতে পড়ে আমার যেটা মনে হয়েছে চিত্রনাট্যটি এবং চলচ্চিত্রটি একটা পরিপূর্ণতা পেয়েছে। এখন কিরকম ছবি হয়েছে এটা তো দর্শক ভালো বলবে। আমি দর্শক হিসেবে ছবিটা যেটা দেখেছি, আমি মনে করি মুক্তিযুদ্ধের এই বিষয়টি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এসছে, এবং আমরা আবারও বলি প্রচলিত যে ধারায় মুক্তিযুদ্ধের যে প্রধান শত্রু যারা আমাদের বাংলাদেশের, সেই পাক সেনাবাহিনী বা পাকরা যারা আমাদের সাথে এই কাণ্ডটি করেছে রাজাকারদের সহযোগিতায়, তাদের তো মানে যেটা এই সময়ের বাস্তবতা আসলে। তো সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ডিফারেন্ট জায়গা থেকে আসতে পারে, এবং আমার মনে হয় দর্শকের নতুন একটা। আরিফের কাছে আবার একটু যাই যে আপনার চরিত্র নিয়ে যদি আপনি বলেন। 26 বছরের একজন যুবক অনিল বাগচি, খুবই ভীত এবং অনেস্ট, সৎ কিন্তু খুবই ভীত। এমন ভয় পায় সে যে রাত্রেবেলা মেসে থাকে ঢাকা শহরে একা, টর্চ লাইট নিয়ে ঘুমায়।
সো ওরকম একটা ক্যারেক্টারের যে জার্নি, যে মানে এত ভীত হওয়া সত্ত্বেও যখন সে চিঠি পায় ছবির শুরুর অংশে, যে গ্রাম থেকে চিঠি আসে হেডমাস্টারের কাছ থেকে যে তোমার পাকিস্তানি মিলিটারি আর্মি গ্রামে অ্যাটাক করায় তোমার বাবাকে মেরে ফেলা হয় এবং তোমার বড় বোন আমার সাথে আছে, চিন্তা করো না, এখন যাত্রায় ঢাকা ছাড়বে না। কিন্তু সেটা জানা সত্ত্বেও যে অনিল বাগচি যাত্রাটা শুরু করে যে আমি গ্রামে যেতে হবে, সেটার উপরেই তৈরি হয়েছে অনিল বাগচির একদিন। সো ক্যারেক্টারটা খুবই মানে অ্যামেজিং ছিল, মানে এরকম একটা ক্যারেক্টার প্রথম ছবিতে পাওয়া। জ্যোতিকা জ্যোতি, যিনি ছবিতে আমার দিদির ক্যারেক্টার প্লে করেছেন, উনি তো শুটিং টাইমে প্রায় বলতেন যে আমি কিন্তু খুবই জেলাস, আমি এতদিন ধরে অ্যাক্টিং করে যাচ্ছি, অভিনয় লাইনে আছে, কিন্তু এরকম ক্যারেক্টার আপনি প্রথম ছবিতে এসে পেয়ে গেলেন। সো এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং ফরচুনেট। এবং যেটা বললাম যে মোর্শেদ স্যারের ডিরেকশনে মানে মুক্তিযুদ্ধের একটা ছবি, হুমায়ুন আহমেদের লিখিত এত সুন্দর একটা ক্যারেক্টার এবং গল্প, মানে সব একসাথে পাওয়া, এটা সত্যি মানে এটা হিউজ। এবং যে আপনি যেটা বারবার বলছিলেন যে এইভাবে আমরা যেভাবে প্রচলিত ভাবে যে আঙ্গিকে মানে বলা হয়ে থাকে মুক্তিযুদ্ধের গল্প, এটা একটু আলাদাভাবে উপস্থাপন হয়েছে। এক্স্যাক্টলি। এবং সেটার মধ্যে মানে হ্যাঁ, মুক্তিযুদ্ধের ব্যাকড্রপটা ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ডে আছে এবং খুব ভিজিবলি এবং স্ট্রং আছে, কিন্তু এট দ্য সেম টাইম বাসের যে জার্নি, বাসের যুদ্ধ নেই, সরাসরি যুদ্ধটা নেই। দেখেন আরেকটা মজার জিনিস যেটা হচ্ছে, এটা মানে এই ছবিটার বৈশিষ্ট্য, মুক্তিযুদ্ধের সময় তো রঙ্গ তামাশা হয়েছে, খাট্টা তামাশা বলি আর যেই তামাশাই বলি। যুদ্ধের ছবি মানি যে একেবারে বিনোদনের বাইরের কিছু তা না, কিন্তু খুবই সুন্দরভাবে এখানে মোর্শেদ ভাই যেটা করেছে, যে আমার মনে হয় দর্শক ছবিটি দেখলে সে একটা মানে একটা সুন্দর বিনোদনের মধ্যে দিয়ে ছবিটি দেখবে, তথ্যের সঙ্গে এবং একটা উপভোগ্য, এবং পুরা ছবিটি হাসতে মজা লাগবে, তাদের আনন্দ লাগবে, আবার ছবিটি দেখবে এবং বিভৎসতা দেখবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে খুব সুন্দর ডেলিকেট এবং খুব চমৎকার নান্দনিকভাবে বিষয়গুলো ব্যবহার করেছে। এবং বিশেষ করে আমি আরেক বলি, ও এটাতে যে অভিনয় করেছে এবং খুবই ভালো অভিনয় করেছে, এবং আমি ও এত সিরিয়াস পুরো ফিল্মটার ব্যাপারে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মোর্শেদ ভাইয়ের আমি যেহেতু অনেকগুলো ছবিতে করেছি, আমি শুধু এই কথাটাই বলবো যে আমি সবসময় ক্যামেরার পিছনে একজন নির্দেশককে সবসময় পাই, যে দাঁড়িয়ে আছে, একটু বেশি করলে কন্ট্রোল, একটু কম করলে ঠিক মতো করো, অভিনয়টা ধরিয়ে দেওয়া, শর্টগুলো ডিফাইনভাবে করা। এবং মসজিদুল ইসলামের চলচ্চিত্রে যে ধারা, সেই ধারা থেকে আরেক ধাপ এগিয়েছে বলেই আমি বলবো এই ছবিটি। আমরা বিরতিতে যাব, ফিরে এসে বাজেটে যাব। আপনার বাজেট নিয়ে কথা বলছিলেন যে আমাদের মুক্তিযুদ্ধের ছবি, আপনি মুক্তি এবং যুদ্ধ দুইটা আলাদা। যুদ্ধের ছবির বাজেট টের যে মানে যুদ্ধের রণক্ষেত্র যেমন বিশাল, বাজেট অনেক সংকীর্ণ, মুক্তিযুদ্ধের ছবি তো অনেক করেছেন, সেই জায়গা থেকে আপনি বাজেট নিয়ে কথা বলছিলেন। যে আমি যেটা বলছি যে আমি যদি মুক্তিযুদ্ধ শব্দটাকে আলাদা করি, তাহলে মুক্তিযুদ্ধ একটা শব্দ, আবার যুদ্ধ একটা শব্দ, মুক্তিও একটা শব্দ। তো এই মুক্তিযুদ্ধের মধ্যে একটা মুক্তিকামী মানুষের একটা ব্যাপার আছে, স্বাধীনতার ব্যাপার আছে, এবং অনেক কিছু আছে এটার সাথে, একটা জাতিসত্তা, ঐতিহ্য, আমার সংস্কৃতি, এই। আর আরেকটা হচ্ছে যুদ্ধ। যুদ্ধটাকে মানে আমি বলছি যে এমনও হতে পারে, আমি উদাহরণ দিয়ে বলছি, যে এই ছবিটি সাবকন্টিনেন্টের লোক মুক্তিযুদ্ধটার যতটা বুঝবে, এশিয়ার বা ইউরোপের আরেকটা দেশ কিন্তু ওরা ওভাবে বুঝবে না। ওরা একটা ছবি দেখলে ওরা চিন্তা করবে এটা একটা যুদ্ধের ছবি, মানে আমরা যেভাবে আইডেন্টিফাই করি, সেই যুদ্ধের ছবি হিসাবে যদি আমি আলাদা করি, তাহলে বাংলাদেশের যুদ্ধের ছবি খুব কম হয়েছে। গেরিলা হয়েছে, গেরিলা হয়েছে, অনেক একটু বাজেট বাড়িয়ে, একটু অ্যারেঞ্জমেন্টের কথা বলে। আমি তো বন্দুক, কাঠের বন্দুক নিয়ে যুদ্ধ করব না, এটা হচ্ছে ছবি, চলচ্চিত্র। তো আমার সেই চিত্রটাকে তুলে ধরতে গেলে তো আমার অনেক কিছু লাগবে। কিন্তু আমি এইটা অবাক হয়ে যাই যে আজকে এত বছর হয়ে গেল দেশের, এখনো অনুদান মাত্র 30 লাখ টাকা 35 লাখ টাকা দেওয়া হয় মুক্তিযুদ্ধের ছবির নামে। তো একটা মুক্তিযুদ্ধের ছবির জন্য 10 কোটি টাকা কেন দেওয়া হবে না? 10 কোটি টাকা দিলে একটা সরকারের কি হতে পারে? আপনি যেটা বললেন যে কাঠের বন্দুক, মানে আমাদের দর্শকরা তো বিভিন্ন ভাবে সারা বিশ্বের যুদ্ধের ছবি দেখছেন, সেই জায়গা থেকে ওই জায়গার যে মানে ওই রণক্ষেত্রটা তারা দেখেন, সেই জায়গা থেকে হঠাৎ করে কাঠের বন্দুক আসার পর একটা জিনিস লাগে, কারণ যারা যুদ্ধ করেছে তারা জানে যুদ্ধের ভয়াবহতাটা কি ছিল আমাদের। আরেকটা কথা হলো, আমাদের যুদ্ধটা যাই হোক না কেন, এটাই তো আমাদের অনুপ্রেরণা, আমাদের চেতনার একটা জায়গা, যে এই যুদ্ধটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে, বড় করতে হবে। তো সেই ক্ষেত্রে
আমার মনে হয় যে খুব বিচার বিশ্লেষণ করে বছরে 2টা 1টা 3টা এই যুদ্ধের ভালো ছবি যাতে আমরা ডকুমেন্টেশনটা করতে পারি। আপনি তো আপনি নিজে তো নির্মাতা, সেই জায়গা থেকে আপনারা আপনাদের আবেদন নিবেদন কখনো করেছেন? আসলে হয় কি, আবেদন যে আমরা করি না তা না, এই টকশোর মাধ্যমে আমাদের স্কোপটা কোথায়, আমি চাইলেই কালকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবো না, লেখালেখির মাধ্যমে আমরা বলছি, কিন্তু আমার কথা হলো কি যে এখানে মানে সরকার তো অবশ্যই অনেক কিছু করছে আমাদের জন্য। আমি জানি আমাদের দেশটা গরিব, আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু তারপরও কিছু বিষয়ে কিন্তু ওই দারিদ্রটাকে পার করে বছরে একটা বড় ক্যানভাসের ছবি কেন হবে না, কেন হতে পারে না? এটার জন্য দরকার হলে টিম করা হবে যাতে ছবিটার অপচয় না হয়, এবং বছরে একটা না, আমি 3টা হওয়া উচিত, 3টা ছবি হওয়া উচিত, শুরু হোক হোক। কারণ মুক্তিযুদ্ধে হ্যাঁ একটা জিনিস হতে পারে, যেমন খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যে ছবিটা বানিয়েছি মৃত্তিকা মায়া, আমি জানি, যেহেতু আমি চিত্রনাট্যকার এবং আমি অভিনেতা, আমি বুঝি, আমি অনেক দিন ধরে এখানে আছি, আমি জানি বাংলাদেশের সরকার আমাকে কত টাকা অনুদান দেবে। তো আমি তো জানি আমার সামর্থ্য, কারণ আমি বাড়িঘর বিক্রি করে ছবি বানিয়েছি। তো আমার এই ছবি বানাতে গিয়ে আমার মাথায় রাখতে হয়েছে যে আমার লোকেশন বেশি করা যাবে না, আমার ইউনিটি অফ স্পেস রাখতে হবে, এরকম রাখতে হবে, এবং আমি ওর মধ্যে হ্যাঁ আমি বেরিয়ে গেছি। কিন্তু সব সময় তো বেরিয়ে যাওয়া যায় না, এটা একটা দুটো হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধে আপোষ করার তো আমি একটা ছবি বানাতেই পারি যে বাইরে যুদ্ধ চলছে, আমার গল্প ভেতরে, এটা অসাধারণ একটা ছবি হতে পারে, কিন্তু এইটাই তো যুদ্ধ চলছে, আপনি মানে ঘরের ভিতর পরিবার বেরোতে পারছেন না। গত 40 বছর ধরে আমরা থিয়েটার, নাটকে এবং চলচ্চিত্রে এটাই করছি, আমাদের মনটা ছোট হয়ে গেছে, আমাদের আপোষ করতে করতে। সো আমার মনে হয় যে এটা একটা শুরু করা উচিত। হ্যাঁ, এই যে বাজেটের এই মুক্তি, এটা তো একটা বিষয় আছে, বাজেটের স্বাধীনতা, সেইটা নিয়ে আর কিছু বলবেন? আমার মনে হয় যে পৃথিবী যেখানেই যান, চলচ্চিত্র নির্মাতাদের মনে হয় মানে আনলেস আপনি স্টিভেন স্পিলবার্গ বাকি, আমার মনে হয় ওনারও হয়তো একটা থাকে যে তুমি এর বেশি যেতে পারবে না, হয়তো বাজেট তো থাকবে, যে কোনো নির্মাণের ক্ষেত্রে বাজেট থাকবে। জি জি জি, তো সেটার ওই যে যেটা রাকাত ভাই বললেন বা আমি বলতে চাই সংকীর্ণতাটা, 100 কোটি টাকা চলচ্চিত্রের জন্য অনুদান, এই চলচ্চিত্র আমার দেশকে পাল্টে দিতে পারে। 15 দিনে একটা চলচ্চিত্র আমরা জানি যে সারা পৃথিবীকে কাঁপিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমাদের দেশটা হচ্ছে চলচ্চিত্রের দেশ, গল্পের দেশ, এখানকার মানুষ গল্প দেখতে পছন্দ করে, শুনতে পছন্দ করে, নিজেরা গল্প তৈরিও করে। তো সেই ক্ষেত্রে এই দেশের চলচ্চিত্র যেখানে ইরানের মতো দেশ এগিয়ে গেল, আমরা কেন পারবো না? মানে মুক্তিযুদ্ধের অনেক বিষয়টি এখন আমাদের কাজ করা হয়নি। আই থিঙ্ক এখন ডেফিনেটলি টাকা যদি বাড়ানো যায় তাহলে তো আরো ভালো, বাট অ্যাট দ্য সেম টাইম আমার অবশ্য এটাও মনে হয় যে ক্রিয়েটিভ সাইড থেকে ডিফিকাল্ট, কিন্তু সাধারণত বলে না যে প্রবলেম ইজ এ ডিসগাইজ ইন ব্লেসিং, ব্লেসিং ইন ডিসগাইজ, সো সেই দিক থেকে যদি সমস্যা না হলে সমস্যাটা সৃষ্টি হয় না। এক্স্যাক্টলি, মাদার অফ অল ইনভেনশন, নেসেসিটি ইজ দ্য মাদার। সো ওইভাবে আই থিঙ্ক ডেফিনেটলি অতিক্রম করছেন অবভিয়াসলি ওনারা, একটা দুটো হতে পারে আর কি, অ্যাট লিস্ট, বাট এটা ডেফিনেটলি যে এখন মানে যেই বাজেটে মানে অ্যালোকেশন দেওয়া হচ্ছে সেটা যে কোনো ছবির জন্য, যুদ্ধের ছবির জন্য, তো এমনি নরমাল ছবির জন্য না, আমি কি বন্দী হয়ে যাচ্ছি না? আমি একজন চিত্রনাট্যকার, সীমাবদ্ধতা, আমি কিন্তু ছোট হয়ে যাচ্ছি। আমি যখন স্ক্রিপ্টটা লিখবো, দৃষ্টিভঙ্গিটা ছোট, কাজে আমি লিখবই না ভয়, কারণ এই ছবিটা কেউ বানাবেই না, যেভাবে এখনকার নাটক হয় আর কি, যেভাবে সীমাবদ্ধতার মধ্য দিয়ে প্যাকেজ করে, যে মানে আউটডোর শুটিং কম রাখা ভালো। তাহলে আমি তো চিত্রনাট্যের উপর পড়াই, সেখানে গিয়ে আমার বলতে হচ্ছে যে আপনি এইভাবে লিখতে হবে, নাহলে আপনার চিত্রনাট্যটি কেউ দেখবে না, এটা নির্মিত হবে না। রাকাত ভাই, আরিফ, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আবার ফিরে এসে আবার আলোচনা ফিরবো মুক্তিযুদ্ধের ছবি নিয়েই। মুক্তিযুদ্ধের ছবি নিয়ে বলতে চাই যে এখন তো নতুন নির্মাতারা অনেকেই ছবি তৈরি করছেন, মোর্শেদ ইসলাম হয়তো প্রবীণের কোঠায় চলে গেছেন, তরুণরা অনেকে তৈরি করছেন, আপনার পরে অনেকে এসছেন। সেই জায়গা থেকে তরুণদের চোখে মুক্তিযুদ্ধ কিরকম, নির্মাতাদের চোখে আপনি কি দেখতে পাচ্ছেন রাকাত ভাই? আরিফেরও নিশ্চয়ই এই বিষয়ে এই প্রথম ছবি করতে যাও কিছু অভিজ্ঞতা যোগ হয়েছে, সে এখন যারা ছবি তৈরি করছে আপনার পরবর্তী সময়ে আরো অনেকে নতুন নতুন প্রায় প্রতিদিনে বা নিয়মিতভাবে মানে অনেক নির্মাতার আত্মপ্রকাশ ঘটছে আমাদের এখানে, সেটা ইতিবাচক ভাবে দেখতে চাই যে সবাই নতুন নতুন চিন্তা নিয়ে ছবি করতে আসছেন, ভালো কথা। সেই জায়গা থেকে তাদের চোখে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ চলচ্চিত্র নির্মিত হচ্ছে, কিন্তু এমনও হতে পারে বাংলাদেশের 50 বছর 60 বছর পরে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ ছবিটি হয়তো নির্মিত হবে, কে বলতে পারে, আমরা জানি না, চেষ্টা চলছে, এটা চলছে। যেমন আমি মনে করি অনেক রাইটার বেঁচে থাকলে তার অনেক কিছু করা যায় না, এই দিয়ে বসে থাকে, এবং
তারপরে উনি চলে যাওয়ার পর অনেক স্বাধীনতা, অনেক নিরীক্ষা করা যায়। হ্যাঁ, জীবনানন্দের মতো। জীবনানন্দ। এখন আমরা মুক্তিযুদ্ধকে আমরা এখনো ভুলতে পারছি না অনেকে। নতুন কোনো ফ্লাওয়ার জেনারেশন, যেটা বার্টল রাসেলের ভাষায় বলতে চাই, যে সেই ফ্লাওয়ার জেনারেশন কবে আসবে বা এসে গেছে কিনা আমরা জানি না। কিন্তু আমাকে দিয়ে বলছি, আমি মুক্তিযুদ্ধের সময় আমার বয়স 5 বছর। আমার মনে আছে যে আমি খাল পাড়ে দাঁড়িয়ে আছি, আমার গ্রামের মুক্তিযোদ্ধারা কাঁধে করে বন্দুক নিয়ে যাচ্ছে, আমি দেখছি ওই দৃশ্যটা, বা তারা ক্ষেতের মধ্যে লুকানো আত্মীয় স্বজনের সাথে। কিন্তু মুক্তিযুদ্ধের যে যুদ্ধটাকে দেখার অভিজ্ঞতা আমার নাই। কিন্তু যতটা না হয়েছে তার চেয়ে আমার ফার্স্ট জেনারেশন যাদের সাথে আমি বড় হয়েছি, যেমন আমার দল নাগরিক নাট্য সম্প্রদায়, আমি বলবো আলী জাকের, আসফাজুর নূর বা যারা ছিলেন, বা আমার ফ্যামিলি, তাদের কাছে কথা শুনে, তাদের চেতনার কথা শুনে, তার অনুপ্রেরণার কথা শুনে আমার ভিতর কিন্তু মুক্তিযুদ্ধটা অন্যভাবে গ্রো করেছে। তো আমি মুক্তিযুদ্ধে না গেলেও মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি যথেষ্ট সচেতন এবং যথেষ্ট সজাগ। কিন্তু এখনকার প্রজন্মের যেটা হয়েছে, যে মুক্তিযুদ্ধের এই প্রজন্মে একটা অসাধারণ ছবি বানিয়ে ফেলেছে, এরকম কিন্তু পাচ্ছি না আমরা। আমি বলবো যে হচ্ছে তা কিন্তু না, হচ্ছে, কিন্তু কিছু কিছু কন্ট্রাডিকশনও পড়েছে অনেকে। যেমন দেখা গেল যে আপনি একজন, এরকম ঘটনা কিন্তু বাস্তবে ঘটতেই পারে, কিন্তু সব কিছু আনা যায় না। শিল্পের অনেক কিছু নিষেধ আছে, কারণ আমাদের দেশে এখন পর্যন্ত কিছু ইস্যু, বুঝি বললাম, আমি মুক্তিযুদ্ধের স্বাধীনতা লাভ করিনি, কাজে আমি পাক আর্মিকে নায়কের আসনে বসাতে চাই না। তো আমি যারা আসছে, আমাদের এখানে যুদ্ধাপরাধের বিচারই আমি শেষ করতে পারি, আমি বলছি যে এমন কোনো ইস্যু এখনই আনার প্রয়োজন হয়নি, কারণ এখনো একটা বিভেদ রয়েছে। বঙ্গবন্ধু নিয়ে কথা বলে আমার তো মনে হয় ফাঁসি করা উচিত কিছু কিছু বিষয়ে, যে সাবজেক্টে আলোচনা করা যাবে না, নিষেধ, আগে এটাকে এস্টাবলিশ করো পুরো জিনিসটাকে। যাই হোক, প্রজন্মের যেটা হয় যে আমাদের প্রজন্মরা কনফিউজড, তারা ভয় পেয়ে যাচ্ছে, কারণ একটা ছবি নির্মাণ করতে গিয়ে সে যদি স্বাধীন চেতা না হয়, সে কিন্তু ভালো ছবিটা বানাতে সেটাকে পারবে না। একটু বলি আমি। এই জায়গায় আপনি যে ফার্স্ট জেনারেশনের কথা বলছেন, এখন যারা আসছে তারা সেই তো ফার্স্ট জেনারেশন বা মানে প্রথম প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের ছবি তৈরি করতে এসেছিলেন, তারা নির্মোহভাবে বানাননি বলে এরকম মনে হচ্ছে। এই কারণে তারা একটু বিভ্রান্ত। এটা আসলে হয় কি, আপনি দেখেন আমাদের দেশটার উপরে রাজনৈতিকভাবে কি স্টিম রোলটা গেছে। আমাদের ফার্স্ট জেনারেশন ইজ দ্য বেস্ট জেনারেশন। আচ্ছা, তাদের সাথে কারো তুলনা হয় না। আমি তাদের যদি sacrifice, sacrifice, অভিনয়ের লড়াই, বাবা বাবা মাই, আমি কথার কথা বলছি। আমাদের ফার্স্ট জেনারেশনের যে অবদান, এবং তারা যেইভাবে তাদের উপর দিয়ে সামরিক শাসন আসছে, বঙ্গবন্ধুকে ছিনিয়ে নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে, এখন পর্যন্ত বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিতে অনেকের মাজা ব্যথা হয়। আমরা তারপরেও তারা যে চালিয়ে গেছে, আমি শুধু একটাই আমার সেটা হচ্ছে যে এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, এখনো মুক্তিযুদ্ধের অনেক কিছু আছে। সো প্রজন্মকে যেটা বুঝতে হবে আগে, যে আমার মুক্তিযুদ্ধটার বিষয়টা, চেতনাটা, এটা যদি ঠিক করে সে যদি এখন থেকে আগাতে থাকে, তার হাতে একটা অসাধারণ মুক্তিযুদ্ধের ছবি আসবে। কিন্তু ইচ্ছা করলো আর খুব কম্প্রোমাইজড হয়ে হাত বেঁধে মুক্তিযুদ্ধের ছবি নামা যাবে না। এবং আমার মনে হয় সে খুব সাহসী হয়ে এবং খুব সজাগ হয়ে সে যদি সচেতন হয়ে আসে, কারণ একটা জিনিস আমি বিশ্বাস করি, আমি মুক্তিযুদ্ধে যাইনি, কিন্তু আমি মুক্তিযোদ্ধা এই কারণে, কারণ আমার টেলিভিশনের প্রথম অভিনয়টা আমি একজন মুক্তিযোদ্ধার ক্যারেক্টার করেছিলাম। মুক্তিযুদ্ধ হওয়া যায় 100 বছর পরেও, যদি তার ভিতরের মননটা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধকামী হয়। আপনি মুক্তিযুদ্ধের সময় উপস্থিত ছিলেন, আমি তো নিজেই ছিলাম না, পরবর্তী আরিফ হয়তো তাই। সে জায়গা থেকেও বলতে চাই, আরিফের কাছে বাংলাদেশ, আরিফের প্রজন্মের কাছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ছবি তৈরি হচ্ছে গত কয়েক বছরে, এখন এবং ফিচার হবে, এবং নেয়ার ফিচার আরও বেশি হবে। সো ওটা একটা পজিটিভ সাইড। নাম্বার পরে যেটা বলবো যে এখন ইয়াং নির্মাতারা বা ইয়াং ফিল্ম মেকারদের জন্য বানানো কিন্তু ডিফিকাল্ট। একটা তো হচ্ছে বাজেট, যেটা আমরা একটু আগেই কথা বললাম, যে ভাই আমি এখন যদি 50 লাখ টাকা 30 লাখ টাকাও মানে আদায় করতে পারবো, হয়তো স্ক্রিপ্ট আছে ফাটাফাটি, মানে রিসার্চ করে বের করে হয়তো একটা বানিয়েছেন, কিন্তু ওটাকে যে বানানোর জন্য, এক্সিকিউশনের জন্য যে আবার মাল মশলা লাগবে, সেই ভয় হয়তো অনেকে আগাবেনও না, বা হয়তো টেলিফিল্মেই চলে গেল, কথার কথা যেটাই হোক, সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। এখন বাজেট ছাড়াও কন্টেন্টেও কিন্তু অনেক, আমার মনে হয় একটা, স্পেশালি এখন, আমি অ্যাকচুয়ালি কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম ফারুকী ভাইয়ের, সারোয়ার ফারুকী ভাইয়ের, যে উনি বলছিলেন যে ওনার মতো ডিরেক্টর মাশাআল্লাহ আপাতত অবভিয়াসলি ভেরি এস্টাবলিশড, উনি বলছিলেন যে উনি হয়তো কয়েক বছর আগেও মুক্তিযুদ্ধের কিছু টেলিফিল্ম বা কাজ করেছিলেন, কিন্তু এই সময়ে উনিও হয়তো বা একটু ভয় পাবেন।
একটা মুক্তি মানে ওরকম কোনো টপিকে আই হোপ আই এম নট মিসকোরিং হিম বাট যেটা আমি মানে দেখেছিলাম অ্যাটলিস্ট। সো আমার মনে হয় ওরকম অনেক কিছু ইস্যু এখন থেকে গেছে যেটা মানে বানাতে গেলে, এবং যেটা রাকাত ভাই একটু আগে বলছিলেন যে এখন বানালাম কয়েক বছর পরে এটা আবার মানে কি। সেটা তো একটা রাখাবের রাজনীতির বিষয় আছে, কিন্তু তারপরও আপনি যাদের কথা বলছেন তৃতীয় প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্ম যারা এখন ছবি করছে, আপনাদের পরবর্তী সময় বাংলাদেশকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি করতে আমি একটা কথা বলতে চাই, আমার খুব লোভ হচ্ছে কথাটা বলতে। সেটা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের ছবি সেটাই হবে যেই দিন বঙ্গবন্ধুকে ওই ছবিতে প্রধান করে ছবি করা হবে। আমি কথার কথা বলছি, পৃথিবীর কয়টা অভিনেতা আছে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করবে, ওই ৭ই মার্চের ভাষণটি দেবে ওই আবেগে, ওই তাড়নায়? ওই ছবি নির্মাণ করার নির্মাতা কোথায়, সেই অভিনেতাটি কোথায়? আমি আবারও বলছি, গান্ধী ছবি হয়েছে না, মহাত্মা গান্ধী। অভিনেতা হিসেবে আমি মনে করি আমিও গান্ধী চরিত্রটি অভিনয় করতে পারবো, কারণ মাজা মোজা ভেঙে ভুঙে বাঁকা টাকা হয়ে একটা কিছু করতে পারবো। কিন্তু বঙ্গবন্ধু সেই ডাক, বঙ্গবন্ধু সেই অবস্থান, তো আমি বঙ্গবন্ধুকে তো আনতেই পারিনি চলচ্চিত্রে এখন পর্যন্ত। তা আমি প্রজন্মের কাছে, আমার কাছে যেটা, তারা মুক্তিযুদ্ধকে স্টাডি করবে, মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার মধ্যে ধারণ করবে, বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে আগে ফার্স্ট। আমার মনে হয় বাংলাদেশে একটু একটা কুইক জিনিস অ্যাড করতে চাই প্রজন্মের ব্যাপারে। আই থিঙ্ক একটা হিউজ একটা প্লাস পয়েন্ট যেটা আমার মনে হয় এই প্রজন্মের, আমার বা আমার পরের এবং আরো পরের যারা আছেন, আই থিঙ্ক একটা পজিটিভ, ভেরি পজিটিভ সাইন হচ্ছে যে এখন ওনারা খুবই সচেতন। এটা হয়তো মাঝখানে অনেক সময় ছিল বা ছিল না, যেটাই হোক সেই অ্যাঙ্গেলে না যাই, বাট এখন এই জেনারেশনটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই অ্যাক্টিভ, থ্যাঙ্কস টু অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া তো আছেই, এবং ইন্টারঅ্যাকশন একে অপরের সাথে, এবং মানে ইউথ অর্গানাইজেশন হোক বা নন ভলান্টারি অর্গানাইজেশন হোক, সহজেই তাদেরকে বিভ্রান্ত করা যাচ্ছে না। সেটা ওরকমই। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাদের শুভকামনা থাকলো যে অনিল বাগচির একদিন দর্শক মন জয় করুক। আপনাদের তো বটেই, ছবিরও সাফল্য কামনা করে আমরা আজকে শেষ করতে চাই। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে সময় সংলাপের আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।